সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী রচিত দেশে বিদেশে বইটির বিংশ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। জনমানবহীন রাস্তা, অথচ শান্তির সময় রাস্তা গম গম করে। আমার গা ছমছম করতে লাগলো। দুদিকের দোকানপাট বন্ধ, বসতবাড়ির দেউড়ি বন্ধ। বাসিন্দারা সব পালিয়েছে না ঘুপটি মেরে দেয়ালের সঙ্গে মিশে গিয়েছে বোঝবার উপায় নেই। যে কুকুর বেড়াল বাদ দিয়ে কাবুলের রাস্তা কল্পনা করা যায় না, তারা সব গেল কোথায়? যেখানে গলি এসে বড় রাস্তায় মিশেছে, সেখানে ডাইনে বাঁয়ে উঁকি মেরে দেখি একই নির্জনতা। এসব গলি শীতের দিনেও কাচ্চা বাচ্চার চিৎকারে গরম থাকে। মানুষের কানের তো কথাই নেই, বরফের গাদা পর্যন্ত ফুটো হয়ে যায়। এখন সব নিঝুম, নীরব। গলিগুলোর চেহারা এমনিতেই নোংরা থাকে। এখন জনমানবের আবরণ উঠে যাওয়াতে যেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে সর্বাঙ্গের ঘা পাচড়া দেখাতে আরম্ভ করেছে। শহরের উত্তর প্রান্ত, পর্বতের সানুদেশ। মৌলানার বাড়ি এখনও বেশ দূরে। বাচ্চার একদল ডাকাত এসে আক্রমণ করেছিল। তারা সব পালিয়েছে না আড়ালে বসে শিকারের অপেক্ষা করছে কে জানে। হঠাৎ দেখি দূরে এক রাইফেলধারী আমার দিকে এগিয়ে আসছে। ডাইনে বাঁয়ে গলি নেই যে ঢুকে পড়ব, দাঁড়িয়ে অথবা পিছনে ফিরে লাভ নেই। আমি তখন মামুলি পাখিমারা বন্দুকের পাল্লার ভিতর। এগিয়ে চললুম। মনে হলো রাইফেলধারীও আমাকে দেখতে পেয়েছে, কিন্তু আমাকে হাতিয়ারবিহীন দেখে কাঁধে ঝোলানো রাইফেল হাতে তোলার প্রয়োজন বোধ করেনি। দুজনে মুখোমুখি হলুম। সে একবার আমার মুখের দিকে তাকালোও না। চেহারা দেখে বুঝলুম সে গভীর চিন্তায় মগ্ন। তবে কি আমারই মতো কারো সন্ধানে গিয়েছিল, নিরাশ হয়ে ফিরছে? কে জানে কি। মৌলানার বাড়ি গলির ভেতরে। সেখানে পৌঁছনো পর্যন্ত দ্বিতীয় কোনো প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হলো না। কিন্তু এবারে নূতন বিপদ। দরজার কড়া নেড়ে নেড়ে হাতে কড়া পড়ে গেল, কোনো সাড়া শব্দ নেই। তবে কি মৌলানারা কেউ নেই? অথবা শীতে দরজা জানালা সবকিছু বন্ধ বলে কড়া নাড়া, আমার চিৎকার কিছুই তাদের কানে পৌঁছচ্ছে না। কতক্ষণ ধরে চেঁচামেচি করেছিলুম বলতে পারবো না। হঠাৎ আমার মনে আরেক চিন্তার উদয় হলো। মৌলানা যদি গুম হয়ে গিয়ে থাকেন আর তার বউ বাড়িতে খিল দিয়ে বসে আছেন, স্বামীর গলা না শুনলে দরজা খুলবেন না, অথবা একা থেকে থেকে ভয়ে মূর্ছা গেছেন। আমার গলা থেকে বিকৃত চিৎকার বেরোতে লাগলো। নিজের নাম ধরে পরিচয় দিয়ে চেঁচাচ্ছি। মনে হচ্ছে আমার গলা নয়, আমার নাম নয়। হঠাৎ শুনি মেয়াও, জিয়াউদ্দিনের বেড়াল। আর সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। মৌলানা, চোখ ফোলা, গাল এমনিতে ভাঙা, আরও বসে গিয়েছে। দুদিনে 10 বছর বুড়িয়ে গিয়েছেন। বললেন পরশুদিন প্রথম গোলমাল শুরু হতেই চাকরকে টাঙা আনতে পাঠিয়েছিলেন, সে এখনও ফেরেনি। পাড়ার আর সবাই পালিয়েছে। ইতিমধ্যে বাচ্চার সেপাই 2 বার এই রাস্তা দিয়ে নেমে এসে 2 বার হটে গিয়েছে। স্বামী স্ত্রী আল্লাহর হাতে জান সঁপে দিয়ে ডাকাতের হানার অপেক্ষা করছিলেন। সে তো হলো, কিন্তু এখন চলো, এই নির্জন ভুতুড়ে পাড়ায় আর এক মুহূর্তও নয়। তখন মৌলানা যা বললেন তা শুনে বুঝলুম যে এ সহজ বিপদ নয়। তার স্ত্রী আসন্ন প্রসবা। আমার বাড়ি পর্যন্ত হেঁটে যাবার মতো অবস্থা হলে তিনি বহু পূর্বেই চলে আসতেন। বললুম, তাহলে আর বসব না, টাঙার সন্ধানে চললুম। শহরে ফিরে এসে পাক্কা 2 ঘণ্টা এই আস্তাবল সে বাগ্যিখানার অনুসন্ধান করলুম। একটা ঘোড়া দেখতে পেলুম না। শুনলুম ডাকাত এবং রিকুইজিশনের ভয়ে সবাই গাড়ি ফেলে ঘোড়া নিয়ে পালিয়েছে। এখন উপায়, একমাত্র উপায় আব্দুর রহমানের গায়ের জোর। সে মৌলানার বউকে কোলে কাঁধে করে বাড়ি নিয়ে আসতে পারবে নিশ্চয়ই। কিন্তু না, এতে কোনো কিন্তু নেই, রাজি করাতেই হবে। কিন্তু বাড়ি ফিরে যে নয়নাভিরাম দৃশ্য দেখলুম, তেমনটা জীবনে আর কখনো দেখিনি। আমার আঙিনা যেন শান্তিনিকেতনের লাইব্রেরির সামনের গৌর প্রাঙ্গণ।
বেনওয়া সাহেব আর মৌলানা নিত্যিকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। আব্দুর রহমানও সসম্ভ্রম গলা খাঁকারি দিয়ে বোঝালো, পুরা বাঁধকে যে না না হ্যায়। জিয়াউদ্দিন বললেন যে আমি চলে আসার ঘণ্টাখানেক পরেই নাকি তার চাকর টাঙা নিয়ে উপস্থিত হয়। আনন্দের আতিশয্যে প্রশ্ন পর্যন্ত জিজ্ঞেস করলুম না যে এই দুর্দিনে সে টাঙা পেল কোথায়। তারপর তাকিয়ে দেখি বেনওয়া সাহেবের গালে দুদিনের দাড়ি, কোট পাতলুন দুমড়ানো, চেহারা অধৌত। ভদ্রলোক ফরাসি, হামেশাই ফিটফাট থাকেন। শান্তিনিকেতনের সবাই জানে যে বিদেশিদের মধ্যে একমাত্র তিনি বাঙালি ফিট বাবুর মতো ধুতি কুঁচিয়ে পড়তে জানেন। শুধু তাই নয়, বাঁ হাত দিয়ে কোঁচাটি টেনে নিয়ে খানিকটা উঁচুতে তুলে দরকার হলে হনহন করে হাঁটতেও পারতেন। বললেন, পরশুদিন টাঙা ফরাসি লিগেশনে পৌঁছতে পারেনি। লিগেশন শহরের উত্তর দিকে বলে পাগলা জনতা উজিয়ে গাড়ি খানিকটে চলার পর গাড়ি গাড়োয়ান দুজন দিশেহারা হয়ে যায়। শেষটায় গাড়োয়ান সাহেবের কথায় কান্না দিয়ে সোজা গ্রামের রাস্তা ধরে পূব দিকে 3 মাইল দূরে নিজের গাঁয়ে উপস্থিত হয়। সাহেব দুরাত্রির একদিন গরিব চাষার গোয়াল ঘরে না আর কোথাও লুকিয়ে কাটিয়েছেন। 2-4 ঘণ্টা অন্তর অন্তর নাকি গাড়োয়ান আর তার ভাই বেরাদর গলার উপর হাত চালিয়ে সাহেবকে বুঝিয়েছেন যে কাবুল শহরের সব ফিরিঙ্গিকে জবাই করা হচ্ছে। বেনওয়া সাহেব ভালো সাহিত্যিক, কাজেই বর্ণনাটা দিলেন বেশ রসিয়ে রসিয়ে, আপন দুশ্চিন্তা উদ্বেগটা ঢেকে চেপে। কিন্তু চেহারা দেখে বুঝতে পারলুম যে 1914 থেকে 18 সালের লড়াইয়ের অভিজ্ঞতার তুলনায় এই অভিজ্ঞতার মূল্য তিনি কিছু কম দেননি। মৌলানা বললেন, সাহেব বড় বেঁচে গেছেন। গাঁয়ের লোক যে আপনার গলা কেটে গাজী হবার লোভ সম্বরণ করতে পেরেছে, সেই আমাদের পরম সৌভাগ্য। বেনওয়া বললেন, চেষ্টা হয়নি কিনা সেটা বলতে পারবো না। যখনই দেখেছি 2-3 জন মিলে ফিসফাস করছে, তখনই সন্দেহ করেছি আমাকে নিয়েই বুঝি কথাবার্তা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস, বাড়িওয়ালা আমাকে অতিথি হিসেবে ধরে নিয়ে আমার প্রাণ বাঁচানো নিজের কর্তব্য বিবেচনা করে আর 5 জনকে ঠেকিয়ে রেখেছিল। আমি বললুম, আমি কাবুলের গায়ে 1 বছর কাটিয়েছি। আমার বিশ্বাস, কাবুল উপত্যকার সাধারণ চাষা অত্যন্ত নিরীহ, পারতপক্ষে খুন খারাপি করতে চায় না। বেনওয়া সাহেব বেশভূষা পরিবর্তন করে আপন লিগেশনে চলে গেলেন। আমি মৌলানাকে বললুম, দেখলে, ফরাসি, জার্মান, রুশ, তুর্ক, ইরানি, ইতালি সবাই আপন আপন লিগেশনে গিয়ে আশ্রয় নিচ্ছে। শুধু তোমার আমার কোথাও যাবার জায়গা নেই। মৌলানা বললেন, ব্রিটিশ লিগেশন ব্রিটিশের জন্য, বাংলা কথা। যদিও লিগেশন তৈরি ভারতীয় অর্থে, চলে ভারতের পয়সায়। ইস্তক হিজ ব্রিটানিক ম্যাজেস্টিস মিনিস্টার লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিস হামফ্রিস নুন খান ভারত সরকারের। আমি বললুম, বিস্তর নুন, মাসে 3-4 হাজার টাকার। দুজনেই এক বাক্যে স্বীকার করলুম যে পরাধীন দেশের অবমাননা লাঞ্ছনা বিদেশ না গেলে সম্যক হৃদয়ঙ্গম হয় না। জার্মান কবি গেটে বলেছেন, যে বিদেশে যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি। 4 দিন অরাজকতার ভেতর দিয়ে কাটল। কনফুৎসিয় বলেছেন, বাঘ হতে ভয়ঙ্কর অরাজক দেশ। আমি মনে মনে বললুম, তাঁরও বাড়া যবে ডাকু পড়ে রাজবেশ। আমানুল্লাহ বসে আছেন আর্কের ভিতরে। তার চেলা চামুন্ডারা শহরের লোককে সাধ্য সাধনা করছে বাচ্চার সঙ্গে লড়াই করবার জন্য। কেউ কান দিচ্ছে না। শহর চোর ডাকাতে ভর্তি। যেসব বাড়ি পাকাপোক্ত মাল দিয়ে তৈরি নয়, সেগুলো লুট হচ্ছে। একটুখানি নির্জন রাস্তায় যাবার জো নেই। ওভারকোটের লোভে শীতকাতুরে ফিচকে ডাকাত সব কিছু করতে প্রস্তুত। টাকার চেয়েও ডাকাতের লোভ ওই জিনিসের উপর, কারণ টাকা দিয়েও কোনো কিছু কেনার উপায় নেই। হাট বসছে না বলে দুধ, মাংস, আলু, পেঁয়াজ কিছুই কেনা যাচ্ছে না। গম ডালের মুদিও গ্যাঁট হয়ে বসে আছে দাম চড়বার আশায়। কাবুল শহর নাকি দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।
শ্বেতাঙ্গরা রাস্তায় বেরোচ্ছে না। একমাত্র রুশ পাইলটরা নির্ভয়ে শহরের মাঝখান দিয়ে ভিড় ঠেলে বিমান ঘাঁটিতে যাওয়া আসা করছে। হাতে রাইফেল পর্যন্ত নেই, কোমরে মাত্র একটি পিস্তল। কিন্তু সবচেয়ে আশ্চর্য হলুম খাস কাবুল বাসিন্দাদের ব্যবহার দেখে। রাইফেল ঝুলিয়েছে কাঁধে, বুলেটের বেল্ট বেঁধেছে কোমরে। কেউ পড়েছে আড়াআড়ি করে পৈতের মতো বুকের উপরে, কেউ বা বাজুবাঁধ বানিয়ে বাহুতে, কেউ কাঁকন করে কবজিতে, দু একজন মল করে পায়ে। যে অস্ত্র বিদ্রোহী নরঘাতক দস্যুর বিরুদ্ধে ব্যবহার করার জন্য দিন আফগানিস্তান নিরন্ন থেকে ক্রয় করেছিল, সে আজ অলংকার রূপে ব্যবহৃত হল। কিন্তু আশ্চর্য, নগরী রক্ষা করাতে এদের কোনো উৎসাহ নেই। দস্যু জয়লাভ করলে লুণ্ঠিত হবার ভয় নেই। প্রিয়জনের অপমৃত্যুর আশঙ্কা সম্বন্ধে এরা সম্পূর্ণ উদাসীন। সর্বব্যাপী অনিশ্চয়তা এদের বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। মীর আসলাম কানে কানে বললেন, তিনি খবর পেয়েছেন কাবুলের বড় বড় মহল্লার সর্দার আর বাচ্চার ভিতরে গোপন বোঝাপড়া হয়ে গিয়েছে। কাবুলিরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে, তবে বাচ্চা শহর লুট করবে না। কথাগুলো যীশু খ্রিস্টের করাঙ্গুলি হয়ে আমার অন্ধত্ব ঘুচিয়ে দিল। মীর আসলামের খবর সত্য বলে ধরে নিলে কাবুলবাসীর নির্বিকল্প সমাধির চূড়ান্ত সমাধান হয়ে যায়। কিন্তু হায়, অস্ত্রবলেহীন, অর্থসামর্থ্যে দিন যে রাজা শুদ্ধ সাহসের বলে বিশ্বরাজ ইংরেজকে পরাজিত করে দেশের স্বাধীনতা অর্জন করলেন, অনুর্বর অনুন্নত দেশকে যে রাজা প্রগতিপথে চালিত করবার জন্য আপন সুখশান্তি বিসর্জন দিলেন, বিশ্বের সম্মুখে যে নরপতি আপন দেশের মুখ উজ্জ্বল করলেন, তাকে বিসর্জন করে কাবুলের লোক বরণ করল ঘৃণ্য নীচ দস্যুকে। একেই কি বলে কৃতজ্ঞতা, নিমক হালালি? তবে কি আমানুল্লাহ কাফির? মীর আসলাম গর্জন করে বললেন, আলবাত না। যে রাজা প্রজার ধর্মকর্মে হস্তক্ষেপ করে না, নামাজ রোজা যিনি বারণ করেননি, হজে যেতে জাকাত দিতে যিনি বাধা দেননি, তার বিরুদ্ধে বিদ্রোহ করা মহাপাপ। তার শত্রুর সঙ্গে যোগ দেয়াও তেমনি পাপ। পক্ষান্তরে বাচ্চায় সাকাও খুনি ডাকাত, ওয়াজিবুল কাতল, কতলের উপযুক্ত। সে কশ্চিন কালেও আমিরুল মুমিনিন মানে বাদশাহ হতে পারে না। মীর আসলাম বহুশাস্ত্রে অগাধ পণ্ডিত। আমার বিবেক বুদ্ধিও তার কথায় সায় দিল। তবু বললুম, আপনি আবার কবে থেকে আমানুল্লাহর খায়ের খাঁ হলেন? মীর আসলাম আরও জোর হুঙ্কার দিয়ে বললেন, আমি যা বলেছি তা সম্পূর্ণ নেতিবাচক। আমি বলি আমানুল্লাহ কাফির নয়, তার বিরুদ্ধে বিদ্রোহ নাজায়েজ, অশাস্ত্রীয়। নাস্তিক রাশান রাজদূতাবাসে গিয়ে শুনি সেখানেও ওই মত। দেমিদভকে বললুম, রেভলিউশন আরম্ভ হয়েছে। তিনি বললেন, না, রেবেলিয়ন। আমি শুধালুম, তফাৎটা কি? বললেন, রেভলিউশন প্রগতিকামী, রেবেলিয়ন প্রগতি পরিপন্থী। ভাবলুম মীর আসলামকে খবরটা দিলে তিনি খুশি হবেন। বুড়ো উল্টে গম্ভীর হয়ে বললেন, সামারকান্দ বুখারার মুসলিমদের উচিত রুশের বিরুদ্ধে বিদ্রোহ করা। রুশ সরকার তাদের মক্কায় হজ করতে যেতে দেয় না। খামখেয়ালি ছোটলাটের আশু আগমন সংবাদ শুনে যেরকম গায়ের পণ্ডিত হতবুদ্ধি হয়ে যান, মৌলানা আর আমি সেই রকম একে অন্যের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকাই। মৌলানার বউ যে বড় লাটকে নিমন্ত্রণ করে বসে আছেন, তিনি কোন দিন কোন গাড়িতে কি কায়দায় আসবেন, তাকে কে অভ্যর্থনা করবেন, তিনি এলে তাকে কোথায় রাখতে হবে, কি খাওয়াতে পড়াতে হবে, সে সম্বন্ধে কোনো প্রকারের অভিজ্ঞতা সঞ্চয় করবার সুযোগ আমাদের কারও হয়নি। মৌলানার বউও কিছুই জানেন না, তারই প্রথম বাচ্চা হচ্ছে। শুনেছি আফগান মেয়েরা ক্ষেতের কাজ খানিকক্ষণের জন্য ক্ষান্ত দিয়ে গাছের আড়ালে গিয়ে সন্তান প্রসব করে। আসন্ন প্রসবার জন্য আফগান পণ্যবাহিনীও নাকি প্রতীক্ষা করে না। সে নাকি বাচ্চা কোলে করে একটু পা চালিয়ে পণ্যবাহিনীতে আবার যোগ দেয়। মৌলানার বউ মধ্যবিত্ত ঘরের মেয়ে, তার কাছ থেকে এরকম কসরত আশা করা অন্যায়। লক্ষণ দেখেও আমরা ঘাবড়ে গেলুম। কিছু খেতে পারে না, রাত্রিরে ঘুম হয় না,
সমস্ত দিন ঢুলু ঢুলু চোখ। মৌলানাকে 1 মিনিটের তরে সেই ঢুলু ঢুলু চোখের আড়াল হতে দেয় না। অন্যের প্রাণ হরণ করা ব্যবসা হলেও নিজের প্রাণ দেবার বেলা সব মানুষের একই আচরণ। ডাক্তার কিছুতেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরোতে রাজি হয় না। সেদিন তাকে যা সাধ্য সাধনা করেছিলুম তার অর্ধেক তোষামোদে কালো মেয়ের জন্য বিনা পণে নিকষী নটবর বর মেলে। বাড়ি ফিরবার সময় সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলুম যে মৌলানার যদি ছেলে হয় তবে তাকে ডাক্তারি পড়াব। শ্মশান বৈরাগ্যের মতো এ হল শ্মশান প্রতিজ্ঞা। সিভিল সার্জন যেরকম গরিব রোগীর অর্থ সামর্থ্যের প্রতি ভ্রুক্ষেপ না করেই 2.5 গজি প্রেসক্রিপশন ঝেড়ে যান, কাবুলি ডাক্তার তেমনি পথ্যির ফিরিস্তি আউড়ে গেলেন। শুনে ভয় পেয়ে মৌলানা আর আমি খাটের তলায় আশ্রয় নিলুম। 4 দিন ধরে খাচ্ছি রুটি, ডাল আর বিন দুধ চা। এ দুর্দিনে স্বয়ং আমানুল্লাহ ওসব ফ্যান্সি পথ্যি জোগাড় করতে পারবে না। দুধ, আঙুর, ডিম, বলে কি? পাগল না মাথা খারাপ? আব্দুর রহমান সবিনয়ে নিবেদন করল সন্ধ্যার সময় তাকে একটা রাইফেল আর 2 ঘন্টার ছুটি দিলে সে চেষ্টা করে দেখতে রাজি আছে। ডাকাতিতে আমার মোরাল অবজেকশন নেই, জস্বিন দেশাচার। তদুপরি প্রবাসে নিয়ম নাস্তি। কিন্তু সব সময় সব ডাকাত তো আর বাড়ি ফেরে না। যদি আব্দুর রহমান বাড়ি না ফেরে তবে তো বাড়ি অচল হয়ে যাবে। এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি বাচ্চায় সাকাও যেন ডাক্তারের বেশ পরে স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে নাঙা তলোয়ার হাতে করে আমাকে বলছে, হয় দাও আঙুর, না হয় নেব মাথা। 4 দিনের দিন আব্দুর রহমান তার দৈনিক বুলেটিনের এক বিশেষ সংস্করণ প্রকাশ করে খবর জানালো বাচ্চা মাইল 10 হটে গিয়েছে। দিন 10 ভিতর শহরের স্কুল, কলেজ, আপিস আদালত খুলল। আমানুল্লাহ দম ফেলবার ফুরসত পেলেন। কিন্তু বাচ্চাকে তাড়াতে পেরেও তিনি ভিতরে ভিতরে হার মেনেছেন। দেরেশির আইন নাকচ করে দেওয়া হয়েছে, মেয়ে স্কুল বন্ধ করা হয়েছে, আর রাস্তাঘাট থেকে ফ্রক, ব্লাউজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে। যেসব মেয়েরা এখন রাস্তায় বেরোন তারা পরেন সেই তাম্বু ধরনের বোরকা। হ্যাট পরার সাহস আর পুরুষ স্ত্রীলোক কারও নেই, হয় পাগড়ি নয় পশমের টুপি। যেসব স্কুল কলেজের ছাত্রেরা এই ডামাডোলের বাজারে পালিয়েছিল তাদের ধরে আনবার কোনো চেষ্টা করা হলো না, করার উপায়ও ছিল না, কারণ পুলিশের দল তখনও ফেরার। আসামি ধরবে কে? মৌলানা বললেন, সব শুদ্ধ মিলিয়ে দেখলে বলতে হবে ভালোই হয়েছে। আমানুল্লাহ যদি এ যাত্রা বেঁচে যান তবে বুঝতে পারবেন যে দেরেশি চাপানো, পর্দা তুলে দেওয়া আর বৃহস্পতিবারে ছুটির দিন করা এই অনুন্নত দেশের সবচেয়ে প্রয়োজনীয় সংস্কার নয়। বাকি রইল শিক্ষা বিস্তার আর শিল্প বাণিজ্যের প্রসার, এবং এ দুটোর বিরুদ্ধে এখনও কেউ কোনো আপত্তি তোলেনি। বিপদ কাটার পর আমানুল্লাহ যদি এই দুটো নিয়ে লেগে যান তবে আর সব আপনার থেকেই হয়ে যাবে। মীর আসলাম এসে বললেন, অবস্থা দেখে বিশেষ ভরসা পাওয়া যাচ্ছে না। শিনওয়ারিরা এখনও মারমুখো হয়ে আছে। আমানুল্লাহর সঙ্গে তাদের সন্ধির কথাবার্তা হচ্ছে। তার ভিতরে 2টো শর্ত হচ্ছে তুর্কি থেকে কাবুলি মেয়েদের ফিরিয়ে আনা আর রানী সুরাইয়াকে তালাক দেওয়া। রানী নাকি বিদেশে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে মান ইজ্জত খুইয়ে এসেছেন। আমরা বললুম, সে কি কথা? সমস্ত পৃথিবীর কোথাও তো রানী সুরাইয়া সম্বন্ধে এরকম বদনাম রটেনি। ভারতবর্ষের লোক পর্দা মানে, তারা পর্যন্ত রানী সুরাইয়ার প্রশংসা ভিন্ন নিন্দা করেনি। শিনওয়ারিরা এই আজগুবি খবর পেল কোত্থেকে, আর রটাচ্ছে কোন লজ্জায়? মীর আসলাম বললেন, শিনওয়ারি মেয়েরা বিনা পর্দায় ক্ষেতের কাজ করে বটে, কিন্তু পরপুরুষের দিকে আর নয়নে তাকালেও তাদের যে কী অবস্থা হয় সে কথা সকলেই জানে, আমানুল্লাহও জানেন। তবে বলো দেখি, তিনি কোন বুদ্ধিতে সুরাইয়াকে বল নাচে নিয়ে গেলেন? জালালাবাদের মতো জঙ্গলি শহরেও 2-1খানা বিদেশি খবরের কাগজ আসে, তাতে ছবি বেরিয়েছে রানী পরপুরুষের গলা ধরে দাঁড়িয়ে আছেন। সমস্ত ব্যাপারটা যে কতদূর মারাত্মক আমানুল্লাহ এখনও ঠিক বুঝে উঠতে পারেননি। তার মা পেরেছেন,
তিনি আমানুল্লাহকে পীড়াপিড়ি করছেন সুরাইয়াকে তালাক দেবার জন্য। রানিমার প্রতি আমার অগাধ ভক্তি। উল্লসিত হয়ে বললুম, রানিমা ফের আসরে নেমেছেন? তাহলে আর ভাবনা নেই। শিনওয়ারি, খুগিয়ানি, বাচ্চা কাচ্চা সবাইকে তিনি 3 দিনের ভিতর চাটনি বানিয়ে দেবেন। মীর আসলাম বললেন, কিন্তু আমানুল্লাহ তার উপদেশে কান দিচ্ছেন না। শুনে অত্যন্ত নিরাশ হলুম। মীর আসলাম যাবার সময় বললেন, তোমাকে একটা প্রাচীন ফার্সি প্রবাদ শিখিয়ে যাই। রাজ্য চালনা হচ্ছে সিংহের পিঠে সওয়ার হয়ে জীবন কাটানো। ভেবেচিন্তেই বললুম জীবন কাটানো, অর্থাৎ সেই সিংহের পিঠ থেকে এক মুহূর্তের জন্য নামবার উপায় নেই। যতক্ষণ উপরে আছো সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাকেও অহরহ সজাগ থাকতে হবে। আমানুল্লাহ সন্ধির কথাবার্তা তুলেছেন, অর্থাৎ সিংহের পিঠ থেকে নেবে দুদণ্ড জিরোতে চান। সেটি হবার জো নেই। শিনওয়ারি সিংহ এইবার আমানুল্লাহকে গিলে ফেলবে। আমি চুপ করে কিছুক্ষণ ভেবে বললুম, কিন্তু আমার মনে হয় প্রবাদটার জন্মভূমি এদেশে নয়। ভারতবর্ষেই তাখ্তকে সিংহাসন বলা হয়। আফগানিস্তানে কি সিংহ জানোয়ারটা আছে? এমন সময় আব্দুর রহমান এসে খবর দিল পাশের বাড়ির কর্নেল দেখা করতে এসেছেন। যদিও প্রতিবেশী, তবু তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়নি। খাতির যত্ন করে বসাতেই তিনি বললেন যে লড়াইয়ে যাবার পূর্বে আমাদের আশীর্বাদ মঙ্গল কামনা ভিক্ষা করতে এসেছেন। মীর আসলাম তৎক্ষণাৎ হাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আমরাও 2 হাত তুলে আমেন আমেন বললুম। আব্দুর রহমান তামাক নিয়ে এসেছিল, সেও মাটিতে বসে প্রার্থনায় যোগ দিল। কর্নেল চলে গেলেন। মীর আসলাম বললেন, পাড়া প্রতিবেশীর আশীর্বাদ আর ক্ষমা ভিক্ষা করে যুদ্ধযাত্রা করা আফগানিস্তানের রেওয়াজ।